হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সানসেট একাডেমি। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব, যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। দেখো, ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থাকে অনুকরণ করে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। অর্থাৎ এই প্রাইম মিনিস্টার, এই যে ধারণাটা আমরা কোন দেশের সংবিধান থেকে পেয়েছি? এই ধারণাটা আমরা ব্রিটেন বা ইংল্যান্ডের সংবিধান থেকে পেয়েছি। এই সংবিধান থেকে যেটা আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, এটা হলো এই শাসন ব্যবস্থা অনুযায়ী আমাদের কেন্দ্রে দুজন শাসক প্রধান আছেন। তাহলে এই শাসন ব্যবস্থা অনুযায়ী আমাদের কেন্দ্রে কয়জন শাসক প্রধান আছেন? দুইজন শাসক প্রধান আছেন। প্রথমজন হলেন রাষ্ট্রপতি, যাকে আমরা কি বলি? নিয়মতান্ত্রিক প্রধান। আর অপরজন হলেন প্রধানমন্ত্রী, যাকে আমরা বলি প্রকৃত শাসক প্রধান। দেখো, এবার এই সম্পর্কে আমরা হালকা জেনে নিই। এবার আসছে আর্টিকেল 74 বা 74 নম্বর ধারা। আর্টিকেল 74 অনুযায়ী কি বলা হয়েছে বলতো? রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য ও সাহায্য করার জন্য একটি মন্ত্রী পরিষদ গঠন করা হবে। তাহলে রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য ও পরামর্শ দেওয়ার জন্য একটি মন্ত্রী পরিষদ কি করা হবে? গঠন করা হবে। আর এই মন্ত্রী পরিষদের প্রধান বা হেড হবেন আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। আর এই মন্ত্রী পরিষদের প্রধান হবেন আমাদের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার। আর্টিকেল 75 কি বলেছে দেখো। তাহলে 75 নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। অর্থাৎ আমাদের যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে লোকসভা ভোটে, সেই দলের মধ্যে থেকে একজনকে প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত করা হবে। আর সেই প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হবেন? সেটা হচ্ছে রাষ্ট্রপতির দ্বারা। তাহলে সোজা বাংলা ভাষায় বলতে গেলে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? সেটা হবে রাষ্ট্রপতি। এবার আসছে প্রধানমন্ত্রীর যোগ্যতা। প্রধানমন্ত্রীর যোগ্যতা আমাদের সংবিধানে সেরকম ভাবে বলা নেই। প্রথম যে সমস্ত যোগ্যতাগুলো আমাদেরকে জানতে হবে, সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। তার মানে কি? ইন্ডিয়ান সিটিজেনশিপ বা ভারতীয় নাগরিক হতে হবে। অন্য দেশের নাগরিক কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী হতে পারবেন না। তারপরে কি বললাম? সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। তাহলে আমাদের যে পার্লামেন্ট বা সংসদ আছে, এটা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে রাজ্যসভা বা আপার হাউস, আর একটা হচ্ছে লোকসভা বা লোয়ার হাউস। এই যে রাজ্যসভা বা আপার হাউস আমরা বলছি, এই রাজ্যসভা বা আপার হাউস এর সদস্যপদ গ্রহণ করতে গেলে তোমাকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 30 বছর। আর যে লোকসভা বলছি বা লোয়ার হাউস, এর সদস্যপদ গ্রহণ করতে গেলে তোমার কত বছর বয়স হতে হবে? 25 বছর। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? 25 বছর বয়স হতে হবে। এখান থেকে তোমাদেরকে যদি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, যে কোনো একজন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী হবেন, তিনি ছিলেন রাজ্যসভার সদস্য, রাজ্যসভা বা আপার হাউসের সদস্য। তাহলে কমপক্ষে তিনার বয়স কত বছর হতে হবে? তাহলে কমপক্ষে তিনার বয়স হতে হবে 30 বছর। আর যদি লোকসভা থেকে নির্বাচিত হন, তাহলে তার বয়স কত বছর হতে হবে? 25 বছর হতে হবে। এবার দেখো, কোনো একটি দল যদি পার্লামেন্টে বা লোকসভাতে যদি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে, সে বাইরের কোনো ব্যক্তিকেও কি করতে পারে? প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারে। বাইরের কোনো ব্যক্তিকেও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারে। কিন্তু সেই ব্যক্তি যদি বাইরের কোনো ব্যক্তি হন, তাহলে তাকে আগামী 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষে সদস্যপদ গ্রহণ করতে হবে। যে কোনো কক্ষ মানে কি? রাজ্যসভা হোক অথবা লোকসভা। এবার দেখো, আমাদের যে প্রধানমন্ত্রী, তার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এবার কোনো প্রধানমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, বা তার ভালো লাগছে না প্রধানমন্ত্রী পদ, আর সে যদি প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিতে চায়, তাহলে সেই পদত্যাগ পত্র কার কাছে জমা করবেন? রাষ্ট্রপতির কাছে জমা করবেন। তাহলে কোনো ব্যক্তি যদি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, পদত্যাগপত্র কার কাছে জমা করবেন? রাষ্ট্রপতির কাছে জমা করবেন। দেখো, আমরা একটু আগে দেখলাম যে একজন প্রধানমন্ত্রী হতে গেলে সংসদের যে কোনো কক্ষের তাকে সদস্য হতে হবে, হয় রাজ্যসভা না হয় লোকসভা। ভারতের সংবিধানে আজ পর্যন্ত স্বাধীন ভারত 1947 সাল থেকে 2026
সাল পর্যন্ত ভারতবর্ষে মোট 14 জন প্রধানমন্ত্রী হয়েছেন। ভারতবর্ষের ইতিহাসে মোট কতজন প্রধানমন্ত্রী হয়েছেন? 14 জন প্রধানমন্ত্রী হয়েছেন। এই 14 জন প্রধানমন্ত্রীর মধ্যে এই 4 জন হচ্ছেন এমন ব্যক্তি যিনারা রাজ্যসভার সদস্য থেকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। কোন সভার বললাম? রাজ্যসভার। তাহলে প্রশ্ন যদি আসে, কোন কোন ব্যক্তি রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন? সবারই প্রথমে কি আসবে? ইন্দিরা গান্ধী। 2 নম্বর হচ্ছেন এইচ.ডি. দেবগড়া। 3 নম্বর হচ্ছে ইন্দ্র কুমার গুরজাল। 4 নম্বর হচ্ছে ডক্টর মনমোহন সিং। তাহলে আরেকবার আমরা জেনে নিই, রাজ্যসভা থেকে যে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের প্রথম হচ্ছে ইন্দিরা গান্ধী। তাদের প্রথম কোন ব্যক্তি হচ্ছেন? ইন্দিরা গান্ধী। 2 নম্বর হচ্ছে এইচ.ডি. দেবগৌড়া। 3 নম্বর হচ্ছে ইন্দ্র কুমার গুজরাল। 4 নম্বর হচ্ছে কি? ডক্টর মনমোহন সিং। টোটাল 14 জন প্রধানমন্ত্রী পেয়েছি, তার মধ্যে 4 জন ব্যক্তিকে আমরা কি পেলাম? রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। পরের দেখো, এই যে 14 জন প্রধানমন্ত্রীর কথা আমরা বললাম, সেই 14 জন প্রধানমন্ত্রীর তালিকা, এই তালিকাটা একবার সংক্ষেপে জেনে নিই, তারপরে এই সমস্ত প্রধানমন্ত্রী কার্যকালে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল সেগুলো আমরা জেনে নেব। তা প্রথম প্রধানমন্ত্রীর নাম দেখো, পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। 2 নম্বর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। 3 নম্বর হচ্ছে ইন্দিরা গান্ধী। 4 নম্বর হচ্ছে কি? মোরারজি দেশাই। 5 নম্বর হচ্ছে চৌধুরী চরণ সিং। 6 নম্বর হচ্ছে রাজীব গান্ধী। 7 নম্বর হচ্ছে ভিপি সিং। 8 নম্বর হচ্ছে চন্দ্রশেখর। 8 নম্বর ব্যক্তি যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি হচ্ছেন চন্দ্রশেখর। 9 নম্বর ব্যক্তি হচ্ছেন পিভি নরসিমা রাও। 10 নম্বর হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী। 11 নম্বর এইচ.ডি. দেবগড়া। 12 নম্বর হচ্ছে ইন্দ্র কুমার গুজরাল। 13 নম্বর ডক্টর মনমোহন সিং। 14 নম্বর কি হচ্ছে এখন বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন? নরেন্দ্র মোদী। এই সমস্ত প্রধানমন্ত্রীদের কার্যকালে কি হয়েছে আমরা পরের পেজে সেগুলো ডিটেলসে আলোচনা করব। দেখে নাও, তার আগে আরেকটা প্রশ্ন আমরা জেনে যাই, যে যে সকল প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যান, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকাকালীন মারা গেছেন, সেই প্রধানমন্ত্রীর নাম কি? 1 নম্বর হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। 2 নম্বর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। 3 নম্বর হচ্ছে ইন্দিরা গান্ধী। এখান থেকে মুখস্থ করার কোনো দরকার নেই নামগুলো। আমাদের প্রথম 3টে প্রাইম মিনিস্টার, প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কি? পণ্ডিত জওহরলাল নেহেরু, কর্মরত অবস্থায় মারা যান। দ্বিতীয় প্রাইম মিনিস্টার বা দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, তিনিও কর্মরত অবস্থায় মারা যান। এবং তৃতীয় প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, তিনিও কি হন? কর্মরত অবস্থায় মারা যান। তাহলে আমাদের ভারতের ইতিহাসে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে প্রধানমন্ত্রী কি হয়? কর্মরত অবস্থায় মারা যান। এবার পরের পেজে চলো, এবার প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আমলে ডিটেলসে আমরা আলোচনা করব তাদের সময় কি কি ঘটনা ঘটেছিল। তার প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরু। এই পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতবর্ষ যখন স্বাধীন হয় 1947 সালে প্রধানমন্ত্রী পদে আসীন হন এবং 1964 সাল পর্যন্ত প্রায় 17 বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন। তাহলে এখান থেকে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে ভারতের দীর্ঘতম প্রধানমন্ত্রীর নাম কি? এখনো পর্যন্ত আছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু হচ্ছে ভারতের দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর সময় কি কি হয়েছিল দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন করা হয়েছিল 1951 সালে। প্রথম জনগণনা হয়েছিল, স্বাধীন ভারতের প্রথম জনগণনা 1951 সালে। আর ভারতের ইতিহাসে হচ্ছে 8তম। তাহলে স্বাধীন ভারতের প্রথম জনগণনা বললে হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহেরুর সময় হয়েছিল, আর ভারতের ইতিহাসের কথা বললে কততম? 8তম। পঞ্চায়েত ব্যবস্থার প্রবর্তন করেন কত সালে? 1959 সালে। এখান থেকে আমরা জানি পঞ্চায়েত ব্যবস্থা রাজস্থানের কোথায় হয়েছিল? রাজস্থানের নাগোয়া জেলায়। রাজস্থানের নাগোয়া জেলায় পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল। আর সবশেষ যেটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হয়েছিল। সেটা কত সালে? 1962 সালে। 1962 সালে ভারতের সাথে চীনের যখন যুদ্ধ হয় তখন ভারতবর্ষের ইতিহাসে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই জাতীয় জরুরি অবস্থা কততম ধারাতে আছে বলতো? 352 নং ধারাতে
জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে বলা আছে। তাহলে 1962 সালে যখন ভারতের সঙ্গে চীনের যুদ্ধ হলো, তখন প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এই জাতীয় জরুরি অবস্থা ঘোষণার কথা সংবিধানের 352 নম্বর ধারাতে বলা আছে। তারপরের প্রধানমন্ত্রী হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এই লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে কথা বলার আগে আর একটা কথা আমরা জেনে নিই যে 1962 সালে ভারত চীন যুদ্ধের পর পণ্ডিত জওহরলাল নেহেরু অনেকটা ভেঙে পড়েন। এরপর তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর অস্থায়ী প্রধানমন্ত্রী রূপে কাকে নিয়োগ করা হয়? দেখো উপরের পেজে লেখা আছে, একটা নাম তোমাদেরকে বলা হয়নি তখন, গুলজরিলাল নন্দ। তাহলে আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় মারা যাওয়ার পর অস্থায়ী প্রধানমন্ত্রী রূপে গুলজরিলাল নন্দকে প্রধানমন্ত্রীর পদে বসানো হয়। তারপর তাকে কিছুদিন পর সরিয়ে সেকেন্ড প্রাইম মিনিস্টার বা সেকেন্ড প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সময় কি হয়েছিল? ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 1965 সালে। এই ভারত পাকিস্তানের যুদ্ধের পর ভারতের সাথে পাকিস্তানের চুক্তির জন্য রাশিয়া তাসখন্দে কি হয়েছিল? তাসখন্দ চুক্তি স্বাক্ষর করার জন্য আমাদের লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী রাশিয়াতে গিয়েছিলেন। সেখানে গিয়ে কি হয়? তিনি মারা যান। তিনি মারা যাওয়ার ফলে আবার আমাদের প্রাইম মিনিস্টার শূন্য হয়ে যায় স্থানটি বা পদটি। আবার গুলজরিলাল নন্দকে আবার কি করা হলো? গুলজরিলাল নন্দকে সেকেন্ড টাইম অস্থায়ী প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত করা হলো। তাহলে গুলজরিলাল নন্দ দেখো দুবার অস্থায়ী প্রাইম মিনিস্টারের পদে বসলেন। প্রথমবার জওহরলাল নেহেরু মারা যাওয়ার পর, দ্বিতীয়বার লাল বাহাদুর শাস্ত্রী মারা যাওয়ার পর। এর কিছুদিন পর আবার প্রাইম মিনিস্টার পদে বসলেন আমাদের ইন্দিরা গান্ধী। কে বসলেন? আমাদের ইন্দিরা গান্ধী। তাহলে ইন্দিরা গান্ধী সম্পর্কে জেনে নিই। ইন্দিরা গান্ধী দুটো টার্মে প্রাইম মিনিস্টার হয়েছিলেন। প্রথমে 1966 থেকে 77 সাল পর্যন্ত, পরবর্তী টার্ম হচ্ছে 1980 থেকে 84 সাল পর্যন্ত। এই ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী। প্রথম এবং শেষ, আজ পর্যন্ত একটাই মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। প্রায় 14 বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। তিনি কত বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন? প্রায় 14 বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। এই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, ব্যাংকিং ব্যবস্থার জাতীয়করণ। ব্যাংকিং ব্যবস্থার জাতীয়করণ প্রচুরবার পরীক্ষায় এসছে যে ব্যাংকিং ব্যবস্থার জাতীয়করণ কত সালে হয়? সেটা হচ্ছে 1969। এই সময় কি হয়েছিল? ব্যাংকিং ব্যবস্থা জাতীয়করণ করা হয়েছিল। এরপর দেখো বাংলাদেশের সৃষ্টি। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয় কত সালে? 1971 সালে। 1947 সালে যখন দেশ ভাগ হয়, 1947 সালে যখন দেশ ভাগ হয়, তিনটে ভাগে ভাগ হয়েছিল। একটা হচ্ছে ভারত, আর একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশে রূপান্তরিত হয়। তাহলে 1971 সালে ভারতের সঙ্গে পাকিস্তান যুদ্ধ হয় এবং বাংলাদেশের সৃষ্টি হয়। সেই সময় কি হয়েছিল বলতো? সেই সময় দ্বিতীয় জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিল। তাহলে প্রথম জরুরি অবস্থা কখন হয়েছিল বললাম বলো? 1962 সালে ভারতের সঙ্গে চীনের যুদ্ধের সময়। দ্বিতীয় জরুরি অবস্থা কত সালে হয়েছিল? 1971 সালে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের সময়, যখন বাংলাদেশের সৃষ্টি হয়। এই ভারত পাকিস্তান যুদ্ধের পর 1972 সালে কি হয়? সিমলা চুক্তি হয়। এই 1971 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, এর ফলে পাকিস্তানের প্রায় 40,000 সেনা ভারতীয় সেনার কাছে বন্দী অবস্থায় থাকে। এরপর সিমলা চুক্তির দ্বারা 1972 সালে পাকিস্তানের সেনাবাহিনীকে ভারতের সেনাবাহিনীরা মুক্ত করে দেয়। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা এই সময় ঘটেছিল, সেটা হচ্ছে রাজস্থানের পোখরানে আমাদের যে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। কত সালে? 1974 সালে। তাহলে 1974 সালে ফার্স্ট টাইম রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। তাহলে ফার্স্ট টাইম পোখরানে পারমাণবিক বোমার বিস্ফোরণ কোন প্রাইম মিনিস্টারের আমলে হয়েছিল? সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর আমলে। এরপর দেখো অভ্যন্তরীণ গোলযোগের অজুহাতে বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে তৃতীয় জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করা হয় কত সালে? 1975 সালে। তাহলে ভারতের ইতিহাসে আজ পর্যন্ত মোট 3বার জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। 3বারের মধ্যে প্রথমবার করেছেন পণ্ডিত জওহরলাল নেহেরু, আর দ্বিতীয় এবং তৃতীয়বার করেছেন তার কন্যা
ইন্দিরা গান্ধী। তাহলে যে 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, 3বারই করেছেন বাবা এবং মেয়েতে। প্রথমবার পণ্ডিত জওহরলাল নেহেরু, দ্বিতীয় এবং তৃতীয়বার করেছেন ইন্দিরা গান্ধী। তাহলে প্রথমবার আর কবে বলো? 1962 সালে, দ্বিতীয়বার 1971 সালে এবং তৃতীয়বার হচ্ছে 1975 সালে। এরপর আসি মোরারজি দেশাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটা প্রচুর বার পরীক্ষা এসেছে, যে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রীর নাম কি? তাহলে প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রীর নাম হলো মোরারজি দেশাই। তাহলে মোরারজি দেশাই হলেন প্রথম ব্যক্তি যিনি কংগ্রেস পার্টি থেকে প্রধানমন্ত্রী হননি। কোন পার্টি থেকে হয়েছিলেন? জনতা দল। জনতা দল থেকে প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় পয়েন্ট কি বলেছে? ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী। ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী মানে তিনি 81 বছর বয়সে প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। আর ইনি হলেন প্রথম ব্যক্তি যিনি ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন এবং পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশানি পাকিস্তান উভয় পুরস্কারই পেয়েছিলেন। তাহলে ইনি হচ্ছেন ভারতের ইতিহাসে প্রথম একমাত্র ব্যক্তি, এক এবং অদ্বিতীয় ব্যক্তি যিনি ভারতরত্ন এবং নিশানি পাকিস্তান উভয় পুরস্কার লাভ করেছিলেন। উভয় পুরস্কার লাভ করেছিলেন। এরপরে আমরা অন্য একটা প্রধানমন্ত্রী সম্পর্কে জেনে নিই, হচ্ছে চৌধুরী চরণ সিং। এই চৌধুরী চরণ সিং একটা ইন্টারেস্টিং বিষয় আছে, একমাত্র প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় একদিনও সংসদ বা পার্লামেন্টে যাননি। তাহলে প্রধানমন্ত্রী যতদিন তিনি ছিলেন একদিনও তিনি কি পার্লামেন্টে যাননি। তারপরে আজ থেকে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। তাহলে একটু আগে দেখলাম, দেখো সব থেকে ভারতের ইতিহাসে প্রবীণতম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মোরারজি দেশাই। ঠিক সব থেকে কনিষ্ঠতম বা কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন কে? রাজীব গান্ধী। তাহলে ভারতের ইতিহাসে সব থেকে কনিষ্ঠতম বা কম বয়সী প্রধানমন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধী। কত বছর বয়সে? 40 বছর বয়সে। রাজীব গান্ধীর আমলে দল ত্যাগ বিরোধী বিলটি পাশ করা হয় কত সালে? 1985 সালে। 1985 সালে দল ত্যাগ বিরোধী বিলটি পাশ করা হয়। এবং ভোটদানের বয়স আগে আমাদের কত বছর ছিল? 21 বছর। পরবর্তীকালে সেটাকে কমিয়ে কত বছর করা হয়? 18 বছর করা হয়। কততম সংবিধান সংশোধন দ্বারা? 61তম সংবিধান সংশোধন দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। এরপরের প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা জেনে নিই। এর পরের প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন তিনি হচ্ছেন পিভি নরসিমা রাও। পিভি নরসিমা রাও। এই পিভি নরসিমা রাও হচ্ছে প্রথম ব্যক্তি যিনি দক্ষিণ ভারত থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তাহলে দক্ষিণ ভারত থেকে প্রথম প্রধানমন্ত্রী কে নির্বাচিত হন? সেটা হচ্ছে পিভি নরসিমা রাও। এই নরসিমা রাওয়ের আমলে লুক ইস্ট নীতি গ্রহণ করা হয়েছিল। এটা মিসলেনিয়াস পরীক্ষা এসেছিল যে লুক ইস্ট নীতি কোন প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়? সেটা হচ্ছে পিভি নরসিমা রাও। আর কি হয়েছিল? 1991 সালে অর্থনীতিতে উদারীকরণ নীতি গৃহীত হয়। অর্থনীতিতে কোন নীতি গৃহীত হয়? উদারীকরণ নীতি গৃহীত হয়। এই সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও এবং আমাদের অর্থমন্ত্রী বা ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং। এর পরের প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা আলোচনা করি। এর পরের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। দেখো তিনি মোট 3বার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। প্রথমবার যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী পদে বসেছিলেন। তাহলে সব থেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী পদে বসেছিলেন কে? আমাদের অটল বিহারী বাজপেয়ী, মাত্র 13 দিন। এরপর দেখো অন্যান্য প্রশ্নগুলো জেনে নিই। ইনার সময় বা অটল বিহারী বাজপেয়ীর সময় সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় কত সালে? 1998 সালে। 1998 সালে দ্বিতীয়বার কি করা হয়েছিল? পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এই সময় কি হয়েছিল? ভারতের সাথে পাকিস্তানের কার্গিল যুদ্ধ হয়েছিল 1999 সালে। এই যুদ্ধে আমরা কি জয়লাভ করেছিলাম? আমরা জয়লাভ করেছিলাম। 26শে জুলাই কে আমরা কি বলি? কার্গিল দিবস হিসাবে পালন করি।
কার্গিল দিবস হিসাবে কত তারিখটাকে আমরা পালন করি, সেটা হচ্ছে 26শে জুলাই। এবার দেখো, প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী তো আমরা পড়লাম মোরারজি দেশাই, কিন্তু প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি পূর্ণ মেয়াদ অর্থাৎ তার 5 বছর টার্ম কমপ্লিট করেছিল, সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। তাহলে আবার দেখো, প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী যিনি তার পূর্ণ মেয়াদ বা 5 বছর সময়কালটা কি করেছিলেন, সম্পন্ন করেছিলেন। এর পরের প্রধানমন্ত্রী আসছি ডক্টর মনমোহন সিং। ডক্টর মনমোহন সিং কি ছিল, শিখ সম্প্রদায় থেকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। তাহলে আমাদের যে শিখ সম্প্রদায় আছে সেখান থেকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর মনমোহন সিং। আর যদি বলি দক্ষিণ ভারত থেকে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী, একটু আগে পড়লাম, সেটা কে, পিভি নরসিমা রাও। পিভি নরসিমা রাও, যিনি দক্ষিণ ভারত থেকে প্রধানমন্ত্রী রূপে নির্বাচিত হয়েছিলেন। আর শিখ সম্প্রদায় থেকে বললে ডক্টর মনমোহন সিং। আর একটা কি বললাম একটু আগে, যে প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি অর্থমন্ত্রী ছিলেন। তিনি অর্থমন্ত্রী ছিলেন কত সাল থেকে, 1991 থেকে 96 সাল পর্যন্ত। আর সেই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও। এবার আমাদের শেষতম বা 14তম প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীর সময়ে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো আমরা ডিটেলসে কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্য সময় আলোচনা করব। প্রথম যেটা হয়েছে, নীতি আয়োগের গঠন করা হয়েছে। তাহলে কত সালে, 2015 সালে। তাহলে আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা পরিকল্পনা কমিশন ছিল, সেটাকে তুলে দিয়ে নীতি আয়োগকে গঠন করা হয়েছে 2015 সালে। বাংলাদেশের সাথে ছিটমহল চুক্তি হয়েছে 2015 সালে। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রাইম মিনিস্টার সম্পর্কে ধারণা। চলো একবার আমরা ছোট্ট করে রিকল করে নিই যে আমাদের যে প্রাইম মিনিস্টার, এই ধারণাটা, আমাদের প্রাইম মিনিস্টার ধারণাটা কোন দেশের সংবিধান অনুসারে নেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্রিটেনের সংবিধান অনুসারে আমাদের নেওয়া হয়েছে। কয়জন আছে, দুইজন, একজন হচ্ছে রাষ্ট্রপতি, অপরজন হচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান, প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত শাসক প্রধান। 74 নম্বর ধারাতে কি বলা আছে, 74 নম্বর ধারাতে বলা আছে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য ও সাহায্য করার জন্য একটা মন্ত্রী পরিষদ গঠন করা হবে। আর সেই মন্ত্রী পরিষদের হেড হবেন আমাদের প্রধানমন্ত্রী। সেই মন্ত্রী পরিষদের হেড কে হবেন আমাদের প্রধানমন্ত্রী। আর্টিকেল 75 বা 75 নম্বর ধারাতে কি বলা আছে, যে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীকে নিযুক্ত করবেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কত বছর বয়স দরকার, কমপক্ষে 25 বছর বয়স দরকার। যদি লোকসভা থেকে হয় তাহলে কমপক্ষে 25 বছর দরকার। আর যদি রাজ্যসভা থেকে হয়, রাজ্যসভা থেকে হলে কমপক্ষে কত বছর বয়স দরকার, 30 বছর বয়স দরকার। আর তো এগুলো বললাম, কার্যকালের মেয়াদ কত বছর, 5 বছর। স্বেচ্ছায় পদত্যাগ করলে পদত্যাগপত্র কার কাছে জমা করবেন, রাষ্ট্রপতির কাছে জমা করবেন। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, রাজ্যসভা থেকে কোন কোন ব্যক্তি প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হয়েছিলেন। প্রথম কি বললাম বলো, ইন্দিরা গান্ধী। দ্বিতীয় বললাম এইচ.ডি. দেবগড়া। তৃতীয় বললাম ইন্দ্র কুমার গুজরাল। চতুর্থ বললাম ডক্টর মনমোহন সিং। দেখো, তাহলে আমাদের 11, 12 এবং 13, এই 3টে প্রধানমন্ত্রী রাজ্যসভা থেকে নিযুক্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রীর তালিকাটা একবার দেখে নেবে কে কে ছিল। জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চরণ সিং, রাজীব গান্ধী, ভিপি সিং, চন্দ্রশেখর, পিভি নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবগড়া, ইন্দ্র কুমার গুজরাল, ডক্টর মনমোহন সিং এবং হচ্ছে নরেন্দ্র মোদী। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন কোন প্রধানমন্ত্রী কর্মরত অবস্থায় মারা যান। প্রথম হচ্ছে জওহরলাল নেহেরু, দ্বিতীয় হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী এবং তৃতীয় হচ্ছে ইন্দিরা গান্ধী। অর্থাৎ আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড 3টে প্রাইম মিনিস্টার কে ছিলেন, আমাদের কর্মরত অবস্থায় মারা গেছিলেন। আর যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তো একবার ভালো করে বলে দিলাম, আরেকবার পড়ে নিও রিডিং। যেখান থেকে যেটা প্রশ্ন আমাদের পরীক্ষায় দেবে, যে জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা। ভারতবর্ষের ইতিহাসে মোট 3বার জাতীয় জরুরি অবস্থা লেগেছিল। প্রথম হচ্ছে 1962 সালে ভারতের সঙ্গে চীনের যুদ্ধের সময়, তারপরে হচ্ছে 1971 সালে,
ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধের সময় যখন কি হয়েছিল, বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। আর তৃতীয় সময় কথা হচ্ছে বলতো 1975 সালে, যখন কি অভ্যন্তরীণ গোলযোগের নামে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এই সময় 1975 সালে যখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এই সময় আমাদের প্রধানমন্ত্রী তো ছিলেন ইন্দিরা গান্ধী, 1971 সালেও ছিলেন ইন্দিরা গান্ধী। তাহলে এই সময় আমাদের রাষ্ট্রপতি কে ছিল বলুন তো? রাষ্ট্রপতি ছিলেন আমাদের ফখরুদ্দিন আলী আহমেদ। তাহলে এই সময় আমাদের রাষ্ট্রপতি ছিলেন, দেখো, ফখরুদ্দিন আলী আহমেদ। তাহলে আমাদের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। এই হচ্ছে আমাদের মেইন টপিক, ভালো করে দেখে নিও ক্লাসটা। তাহলে আমরা এতক্ষণ কি প্রাইম মিনিস্টার সম্পর্কে জানলাম। এবার কয়েকটা এমসিকিউ তোমরা অ্যান্সার দাও। যে প্রথম এমসিকিউ আমাদের যেটা হচ্ছে যে ভারতের দীর্ঘতম সময়ের জন্য, ভারতের দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী পদে কে আসীন ছিলেন? এটা আমাদের পিএসসি মিসলেনিয়াস 2024 সালের পরীক্ষা এসেছিল। তাহলে ভারতে দীর্ঘতম সময় ধরে প্রধানমন্ত্রী পদে এ হচ্ছে নরেন্দ্র মোদী, বি ডক্টর মনমোহন সিং, সি হচ্ছে ইন্দিরা গান্ধী, ডি হচ্ছে জওহরলাল নেহেরু। তাহলে দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন হচ্ছেন অপশন ডি জওহরলাল নেহেরু। টানা কত বছর একটু আগে বললাম বলো? টানা 17 বছর। টানা 17 বছর প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। 2 নম্বর প্রশ্ন বলো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগবে? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি হচ্ছে 40 বছর। তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? রাজ্যসভা। তাহলে রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হতে গেলে কমপক্ষে কত বছর বয়স দরকার? 30 বছর বয়স দরকার। আর লোকসভা থেকে প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স দরকার ছিল? 25 বছর। এটা কোন সভা? এটা হচ্ছে লোকসভা। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? মন্ত্রিসভা তার কাজের জন্য নিম্নের কার কাছে দায়বদ্ধ থাকবেন? মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবেন? অপশন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি লোকসভা, ডি হচ্ছে রাজ্যসভা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে সি লোকসভা। মন্ত্রিসভা তার কাজের জন্য দায়বদ্ধ থাকবেন লোকসভার কাছে, কারণ মন্ত্রিসভার হেড কি হচ্ছে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নিজেও তো একজন মন্ত্রী। 4 নম্বর, কোন প্রধানমন্ত্রীর কার্যকালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? অপশন এ রাজীব গান্ধী, বি মোরারজি দেশাই, সি চরণ সিং, ডি হচ্ছে ইন্দিরা গান্ধী। তাহলে অপশন বি মোরারজি দেশাই হচ্ছে সঠিক অ্যান্সার। 1978 সালে 44তম সংবিধান সংশোধন দ্বারা মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছিল, এবং এটি বর্তমানে কি একটা লিগ্যাল রাইটস আছে। কত নম্বর ধারাতে আছে? 300 নম্বর ধারাতে আছে। সম্পত্তির অধিকার বর্তমানে 300 নম্বর ধারাতে আছে। পরের প্রশ্ন, কততম ধারা অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, একটা স্পেলিং ভুল হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে একটি মন্ত্রী পরিষদ গঠনের কথা বলা হয়েছে? তাহলে কত নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীনে একটি মন্ত্রী পরিষদ গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 72 নম্বর ধারা, অপশন বি 77 নম্বর ধারা, অপশন সি 74 নম্বর ধারা, অপশন ডি 75 নম্বর ধারা। তাহলে কোন অ্যান্সার হবে বলো? এখান থেকে হচ্ছে অপশন সি 74 নম্বর ধারা অনুসারে একটি মন্ত্রী পরিষদ গঠন করা হবে। আর সেই মন্ত্রী পরিষদের প্রধান কাজ কি? রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া এবং সাহায্য করা। আজকের লাস্ট প্রশ্ন, যে কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ করা হয়? এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। কোন প্রধানমন্ত্রীর কার্যকালে দলত্যাগ বিরোধী বিলটি পাশ করা হয়? অপশন এ ভিপি সিং, বি রাজীব গান্ধী, সি ইন্দিরা গান্ধী, ডি হচ্ছে নরসিমা রাও। তাহলে দলত্যাগ বিরোধী যে বিলটি, এটা রাজীব গান্ধীর আমলে পাশ করা হয়েছিল। কত সালে? 1985 সালে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। প্রধানমন্ত্রী সম্পর্কে আমরা ডিটেলসে পড়াশোনা করলাম বা জানলাম। ভালো থেকো আর পড়াশোনাটা কন্টিনিউ করো।